গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব দলগত শিক্ষণ কি, দলগত শিক্ষণের বৈশিষ্ট্য, নীতি, সুবিধা এবং অসুবিধা। তো এই ক্লাসটি শুরু করার আগে যারা করে তোমরা আমার এই চ্যানেলটিতে নতুন, তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যাদের করে আজকের এই ক্লাসটির পিপিটি অর্থাৎ এই যে আমরা যে ক্লাসের যে নোটটা আলোচনা করছি এটা যদি কারো প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই বিজয় স্যার এডুকেশন নোটস এই নামে একটি টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করবে, সেখান থেকে তোমরা এটা পিডিএফ আকারে পেয়ে যাবে। এবং এই ক্লাসটি শুধু যে এর লাগবে তা নয়, তোমরা এডুকেশন নিয়ে যে যে ক্লাসেই পড়ো না কেন তোমাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটির প্রয়োজন আছে এবং এই বিষয়টি জানার প্রয়োজন আছে। তো যাক, তাহলে শুরু করি। তো সবার আগে আমরা এটা বলবো যে দলগত শিক্ষণ বা টিম টিচিং কাকে বলে বা কি। তাহলে এটা ধারণা যখন আমরা আলোচনা করবো তো তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দেখো, শিক্ষার সঙ্গে সম্পর্কিত যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় পরিবর্তনশীল, তথা মানুষের জীবন পরিবর্তনশীল, তথা সমাজ পরিবর্তনশীল। এই জন্যই আবার যদি আমরা এটা দেখি যে শিক্ষার লক্ষ্যও কিন্তু পরিবর্তনশীল হচ্ছে বা হয়, এবং সেই লক্ষ্যকে পাওয়ার জন্য বা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই কিন্তু শিক্ষণ পদ্ধতির মধ্যেও কিন্তু নতুন নতুন শিক্ষণ পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে বা নতুনত্ব দেখা দিচ্ছে। তো যাই হোক, তো এখানে টিম টিচিং কাকে বলে? দলগত শিক্ষণ হচ্ছে মূলত এমন একটা কৌশল যে কৌশলের মাধ্যমে একের অধিক বিশেষজ্ঞ শিক্ষকরা নির্দিষ্ট একটি বিষয়ের উপরে যখন শিক্ষার্থীদের শিক্ষাদান করে তো সে তাকেই বলা হচ্ছে মূলত দলগত শিক্ষণ। এবং দলগত শিক্ষণের সংজ্ঞা দিতে গিয়ে শিক্ষাবিদ নায়েক একটা কথা বলেছেন, একটা ডেফিনেশন দিচ্ছে, সেটা হচ্ছে এরকম যে ইন টিম টিচিং মেথড 2 or more টিচার্স মেক এ প্ল্যান অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ একটি বিষয়ের উপরে একজনের অধিক দুই অথবা তার অধিক শিক্ষক যখন পরিকল্পনা করে বা প্ল্যান করে এবং সেটাকে কি করে সহযোগিতামূলকভাবে সেটাকে পরিচালিত করে, ঠিক আছে, এবং সেটা অবশ্যই কি করে সর্বশেষে তার এফেক্ট বা কার্যকারিতা সেটা মূল্যায়ন করে এবং সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই কথাটি বলেছে, ঠিক আছে। এরপর এখানে আমি আরও একটা দুটো সংজ্ঞা দিয়েছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটা এখানে আরটা আছে যে এ টিম টিচিং ইজ এ ফর্ম অফ অর্গানাইজেশন। অর্থাৎ এটাকে একটা এডুকেশনাল অর্গানাইজেশন আমরা বলতে পারি, ঠিক আছে। তো অর্গানাইজেশন এবং ইন হুইচ ইন্ডিভিজুয়াল টিচার্স আর ডিসাইড টু পুল রিসোর্সেস, সেখানে কি কি উপাদানগুলো বা সম্পদগুলো লাগবে সেগুলোকে তারা ওখানে প্রয়োগ করে, কী রকমের আগ্রহ দরকার বা আগ্রহ নিয়ে প্রয়োগ করে এবং বিশেষজ্ঞ ওরা প্রয়োগ করে। এবং তারপর কি বলছে যে তারপর সেটাকে কি করে সে নির্দিষ্ট সময়ের মধ্যে বা সুন্দরভাবে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী এবং তাদের কি কি সুযোগ তারা দিতে পারবে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে তারা কিন্তু শিক্ষাদান করার চেষ্টা করে। তো এটাকেই বলা হচ্ছে মূলত টিম টিচিং বা দলগত শিক্ষণ বা যৌথ শিক্ষণ। এই শিক্ষণের বৈশিষ্ট্যগুলো কি কি? এক হচ্ছে প্রণালীবদ্ধ শিক্ষণ। তাহলে এখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলেছি। তো প্রণালীবদ্ধ কেন? যে দেখো, যেহেতু এখানে একের অধিক শিক্ষক থাকছে তাই তারা হুট করে যে কোনো একটা বিষয়কে শিক্ষা দিতে পারবে না। অর্থাৎ একজন শিক্ষক শ্রেণীকক্ষে গিয়ে যেমন তারা তাদের সুবিধার্থে কি ফট করে যদি চেঞ্জ করতে চায় তো চেঞ্জ করতে পারে কন্টেন্ট, কিন্তু টিম টিচিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। অর্থাৎ এটা একটা আগাম একটা পূর্ব পরিকল্পিত এবং প্রণালীবদ্ধভাবে একটা শিক্ষা দেওয়া হয়ে থাকে এই পদ্ধতিতে বা এই শিক্ষণে। এরপর কিন্তু যৌথ উদ্যোগে শিক্ষাদান। অবশ্যই শিক্ষাদানের ক্ষেত্রে যখন আমরা টিম টিচিং বলছি তো সেখানে কি বলছি 2 বা তার অধিক শিক্ষক থাকবে। তাহলে অবশ্যই তাহলে এখানে যৌথ উদ্যোগে যৌথতা থাকছে, ঠিক আছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। এরপর বিশেষজ্ঞ শিক্ষকের শিক্ষাদান। অর্থাৎ এখানে যে শিক্ষকরা থাকেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপরে অবশ্যই বিশেষজ্ঞ হয়ে থাকেন। অর্থাৎ তাদের স্পেশাল পেপার বা তাদের সেই কোনো বিষয় হয়তো পিএইচডি করা থাকে বিশেষ বিষয়ে। তো এইরকম বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে থাকে। এই জন্যই এই শিক্ষণের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা। এর হচ্ছে প্রযুক্তি বিজ্ঞানের প্রয়োগ। অর্থাৎ এই যে যেহেতু এটাকে একটা আমরা কি করছি অ যৌথ শিক্ষণ বলছি। তো এবার এখানে অবশ্যই প্রযুক্তির প্রয়োগ করা হয়, ঠিক আছে। অর্থাৎ প্রযুক্তির ক্ষেত্রে এডুকেশনাল প্রযুক্তি ধরুন আমরা প্রজেক্টরের কথা বললাম তো তার মাধ্যমে শিক্ষা দিতে পারি বা কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক করব সেটার ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। তো এরকম প্রতিদিনে একাধিক বিষয়কে সেখানে প্রয়োগ করা হয়। এরপর সমগ্রতার জ্ঞান। সমগ্রতার জ্ঞান মানে কি? যে বিশেষ লক্ষ্যটা সেই লক্ষ্যটা কি? সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতে কোন কোন বিষয়গুলোকে সেই শিক্ষার অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং সেগুলোর একটা প্ল্যানিং করা হচ্ছে এবং সেটা কতদিন নাগাদ সেটাকে দেওয়া হবে, কোন প্রসেসে দেওয়া হবে এবং পরিসীমাতে কোন পদ্ধতি সেটা মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই সমগ্র একটা টোটালিটি একটা ধারণা একটা থাকে এই শিক্ষণ কৌশলে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকেও তার একটা বৈশিষ্ট্য বলবো। এরপর রয়েছে কি আলোচনামূলক শিক্ষণ। অবশ্যই আলোচনামূলক, কারণ এখানে
যেমন শিক্ষকেরা যে আছেন তারা আলোচনা করে, সঙ্গে যখন শিক্ষাদান করা হয় তখন কিন্তু তাদের ফিডব্যাকের মধ্যে বা শিক্ষার্থীদের প্রশ্ন করা হয় যে তোমাদের কার কি সমস্যা আছে, এবং তারাও কিন্তু তাদের কিন্তু মন খুলে যার যা প্রশ্ন সেটা কিন্তু করতে পারে এটা। এরপর কি রয়েছে, সময় এবং শক্তির সুষম ব্যবহার, অর্থাৎ প্রত্যেক শিক্ষক সেই যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তাদের কিন্তু এই টিম টিচিংটা কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এটার কিন্তু একটা একটা ব্যবহার সঠিকভাবে ব্যবহার করা হয়। এরপর কি বলছে, সাহায্যকারীটার দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? বা সহায়কের দৃষ্টিভঙ্গি। অর্থাৎ প্রত্যেক শিক্ষক যেহেতু না টিম টিচিং, তাহলে প্রত্যেকে আগাম এরা মনে, মনে ভেবে নেয় যে আমি তাকে এই ক্ষেত্রে সহায়তা করব বা তাদেরকে সাহায্য করতে হবে। তাহলে সেইভাবেই কিন্তু এই প্রসেসটা এগিয়ে চলে। তাহলে এগুলো এখানকার বৈশিষ্ট্য। এরপর এই শিক্ষণের সুবিধাগুলো কি? মুক্ত আলোচনার একটা সুযোগ। মুক্ত আলোচনায় মানে কি? যখন এখানে টিম টিচিং এর কথা যদি বলা হয়েছে, তাহলে এখানে কোনো বিষয়ে যদি কোনো শিক্ষকেরও ডাউট থাকে, তাহলে সেও যেমন প্রশ্ন করতে পারে, তেমনি শিক্ষার্থীরাও প্রশ্ন করতে পারে, এবং আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু তারা কিন্তু শিক্ষাদান দিতে পারে এটা। তারপর যে মানবিক সম্পর্কগুলির বিকাশ, অর্থাৎ একজন মানুষের মধ্যে বা একজন শিক্ষার্থীর মধ্যে তার সামাজিক মূল্যবোধ, নৈতিক এই যে একাধিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে বিকাশ ঘটানোর চেষ্টা করা হয়। তাহলে এগুলো তার সুবিধার মধ্যে পড়ছে। এরপর শিক্ষকের পেশাগত দক্ষতার বিকাশ, এখানে শুধু শিক্ষক নয়, সঙ্গে শিক্ষার্থীরা যে আছে তাদেরও কিন্তু দক্ষতার একটা বিকাশ ঘটে। যে কিভাবে একটা বিষয়কে তারা সুন্দরভাবে পড়াতে পারবে, কিভাবে তাদেরকে উপস্থাপন করলে শিক্ষার্থীরা বেশি মনোযোগী হবে, বেশি ফলপ্রসূ হবে শিক্ষণটা। এরকম কিন্তু একাধিক বিষয়ে তারা কিন্তু দক্ষতার বিকাশ ঘটায়। এরপর এখানে কি রয়েছে, যে একাধিক বিশেষজ্ঞের জ্ঞান প্রাপ্তি। এই যে এখানে শিক্ষার্থীদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সুযোগ, সেটা হচ্ছে কি, তারা একসঙ্গে কিন্তু একাধিক বিশেষজ্ঞের জ্ঞান তারা বা বিশেষজ্ঞের কাছে তারা কিন্তু বিষয়ে জ্ঞান পেতে পারে। সঙ্গে তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে যে একটা সমগ্র একটা জ্ঞান লাভ হয়, তাহলে এটাও তার একটা বৈশিষ্ট্য। তারপর মূল্যায়নটা কি, এই শিক্ষণের মূল্যায়ন পদ্ধতিটা কিন্তু এই শিক্ষণের সমাপ্তিতে করা হয়ে থাকে, এবং সেখানে মূল্যায়নের ক্ষেত্রে যদি কারো যদি যাই হোক, তাহলে এই মূল্যায়ন এটা হচ্ছে তার একটা সুবিধা। এবং কারণ মূল্যায়ন না থাকলে লক্ষ্যে কতটুকু পৌঁছানো হলো সেটা যেমন জানানো যাবে না, তেমনি তাদের ক্ষেত্রে কি খামতি রয়েছে বা কি সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে তাহলে আমরা জানতে পারবো না। তাহলে এই জন্যই তাহলে এই শিক্ষণে আমরা এই সুবিধাগুলো দেখতে পাই। এরপর অসুবিধাগুলো কি? সহযোগিতার অভাব এটা। এই শিক্ষণের সবথেকে বড় সমস্যা হচ্ছে সহযোগিতার অভাব। অর্থাৎ যে শিক্ষকরা যে আছে তারা যদি ভাবে যে আমি ওকে সহায়তা করব না, সাহায্য করব না, এই যে একটা মনোবৃত্তি যদি না থাকে, তাহলে কিন্তু এই শিক্ষণটা কখনোই কিন্তু কার্যকারিতা পাবে না বা ভালো ফল পাবে না। এরপর হচ্ছে ক্ষমতা এবং দায়িত্ব ভাগ করা প্রয়োজন। এবার এই যে যখন টিম টিচিং বা দল শিক্ষণের কথা বলা হচ্ছে, যৌথ শিক্ষণের কথা বলা হচ্ছে, তখন কিন্তু এই দায়িত্ব বা ক্ষমতা এটার কিন্তু একটা ভাগ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কিন্তু এই যখন তারা একই একটা প্রতিষ্ঠানে একই লেভেলে চাকরি করছে কেউ, বা শিক্ষকেরা একই যেখানে সবাই চাকরি করছে, তো সেক্ষেত্রে কে কাকে ক্ষমতা দেবে বা কে কাকে কোন দায়িত্ব দেবে, তো এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এটা থেকেই যায়। ঠিক আছে? যে একসঙ্গে চাকরি করার পর আমি তাকে দায়িত্ব দেবো কোন অধিকারে বা কোন জায়গা থেকে দায়িত্ব দেবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সেই দায়িত্ব দিলে সে খুশি হবে কিনা? তো এরকম একাধিক বিষয় কিন্তু এখানে সমস্যা হিসেবে কিন্তু দেখা যায়। তারপর ছোট দলের গতিশীলতা, অনাস্থা, অর্থাৎ যদি কোনো একটা ছোট্ট একটা ছাত্র বা একটা শিক্ষকের একটা গোষ্ঠী তৈরি হয় বা দল তৈরি, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু একটা আস্থা থাকে না। কিরকম থাকে না, যে তারা সেই অল্প সময়ের মধ্যে সেই সমগ্র কাজটি বা শিক্ষণটিকে তারা সমাপ্ত করতে পারবে কিনা, এরকম কিন্তু একাধিক বিষয় কিন্তু একটা কিন্তু কনফিউশন বা একটা কিন্তু মানুষের দ্বন্দ্ব থেকেই যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার একটা অসুবিধা। এর হচ্ছে পরিকাঠামোর অভাব। পরিকাঠামোর অভাব মানে কি? যে যখন যেহেতু আমরা দল ও শিক্ষণের কথা বলছি, তার মানে শিক্ষার্থীর সংখ্যাও থাকবে বেশি, শিক্ষকের সংখ্যাও থাকবে বেশি। সেদিক থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা কিন্তু সেই উপযুক্ত পরিমাণে শ্রেণীকক্ষ পাই না। তাহলে এটা কিন্তু পরিকাঠামোর একটা বড় একটা অভাব বা একটা সমস্যা। এরপর ব্যয় সাপেক্ষ, যেহেতু এখানে প্রযুক্তির কথা বলছি, প্লাস বড় শ্রেণীকক্ষের কথা বলছি, সঙ্গে যেহেতু একাধিক বিশেষজ্ঞের কথা বলছি, তাহলে দেখা যাবে কি শিক্ষণ পদ্ধতি, চেয়ার, বেঞ্চ, টেবিল যা আছে, সঙ্গে সেখানকার পরিবেশ বা আবহাওয়া সবকিছুই কিন্তু দেখা যাবে অনেকটা ব্যয়বহুল হবে। সেখানে প্রযুক্তি রয়েছে। তো এগুলো কিন্তু ব্যয়বহুল। এইজন্যই বলা যাচ্ছে যে এই টিম টিচিং যে আছে এর কিন্তু বড় কিছু অসুবিধা হচ্ছে এই বিষয়গুলো। তাহলে তোমরা যারা করে আমার চ্যানেলটাতে নতুন, আমি প্রত্যেকেই বলব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। যেহেতু আমি নতুন, তাই তোমাদের আমি হয়তো একবার হয়তো সম্পূর্ণ নোট দিতে পারছি না বা এরকম। তবে তোমরা যারা করে আমার নোটের অপেক্ষায় বসে আছো, টিচার এডুকেশন থেকে আমি বলব যে আজকে রাতের মধ্যে আমি তোমাদের একাধিক নোট দিয়ে দেবো, এবং সঙ্গে অন্যান্য পেপার যারা যে বিষয়গুলো কথা বলছো আমাকে জানিয়েছো টেলিগ্রাম গ্রুপে, আমি দেখি আজকে কতগুলো তোমাদের নোট দিতে পারি। তাহলে যারা নতুন, আমি তোমাদের আবার বলবো, এই পিপিটিটা যদি কারোর প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমার সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং সেখান থেকে তোমরা পিডিএফটা নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো।